আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন। আমরা আজকে শুনব পদ্মা নদীর মাঝি পর্ব 2, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কুবের খানিকক্ষণ নড়িল না, দাসভাবে দাঁড়াইয়া রহিল। তারপর কাছে গিয়া বলিল, কি কন? সে রাগ করিয়া বলিল, কি কন? কি কই জানোস না? মাছ লইয়া আয়, 3টা আনিস। মাছ তো নাই শেতল বাবু। নাই কি রে নাই? রোজ আমার মাছ দেওয়ার কথা না তোর? নিয়ে আয় গা, যা বড় দেখে আনিস। কুবের মাথা নাড়িল, আজ পারুম না শেতল বাবু। ও আজান খুরা দেশে দামোর দিকে ছাইয়া রয়েছে, দেখ না। বাজারে কেন ঘা আইস? কিন্তু কুবের চুরি করিয়া দে, ধামে মাছ দে। বাজারে কিনিতে গেলে তার 3 গুণ দাম পড়িবে। শীতল হঠাৎ আশা ছাড়িতে পারিল না। সে মিনতি করিয়া বলিল, 3টা মাছ আইজ তুই দে কুবের, অমন করস কেন? পয়সা নয় কয়টা বেশি লইস আই। তালিখানিক খাড়াও শেতল বাবু। কুবের ফিরিয়া গিয়া কাপড়টা ভালো করিয়া গায়ে ঝরাইয়া নৌকায় বসিল। চারদিকে ছেনালোক কম নয়, চুপি চুপি মাছ লইয়া তাহাকে তীরে উঠিতে দেখিল, নিশ্চয় সন্দেহ করিবে। লজ্জার তাহার সীমা থাকিবে না। তবে একটা ভরসার কথা এই যে সকলেই নিশ্চিত ব্যস্ত। নিজের নৌকা হইতে কে কোথায় 2টো মাছ চুরি করিতেছে তাকাইয়া দেখিবার অবসর কাহারও নাই। চারিদিকে নজর রাখিয়া 3টা মাছ কুবের একসময় গায়ের কাপড়ের তলে লুকাইয়া ফেলিল। তীরে উঠিয়া শীতলের হাতে দিতে মাছ কটা সে চটের থলির মধ্যে পুরিয়া ফেলিল। পয়সা কাইলো দিমু কুবের বলিয়া সে চলিয়া যায়। কুবেরও সঙ্গে সঙ্গে পা বাড়াইয়া বলিল, রন শেতল বাবু, অমন তোরা কইরা যাইয়েন না, দামটা দেন দেখি। কাইল দেমু কইলাম যে। ওই অখন দেন, খামু না? ফোলাগো খাওয়ামু না? পয়সা নাই তো দেমু কি? কাল দেমু, নির্জস দেমু। পিছল নরম মাটিতে পায়ের ভুরো আঙ্গুল গাঁথিয়া গাঁথিয়া শীতল চলিয়া গেল। আরক্ত চোখে তাহার দিকে চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরে কুবের বলিল, হালা ডাকাইত। ভিড় করিয়া শীতলকে আরো কয়েকটা গাল দিয়া কুবের নৌকার ঘোলির দিকে ঘা এলাইয়া শুইয়া পড়িল। গণেশটা বোকা, মাছের দাম বুঝিয়া পাওয়ার সময় একটু চেষ্টা করিয়া ধনঞ্জয় তাহাকে সরাইয়া দিতে পারিয়াছিল। একা একা ধাম লইবার সুযোগ সে কোনোদিনই পায় না, প্রায়ই পায় না। কুবের এই সময়টা ঝোঁকের মতো তাহার সঙ্গে লাগিয়া থাকে। টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের বাঘটা বুঝিয়া লয়। ধনঞ্জয় নৌকায় আসিল। মাথা উঁচু করিয়া কুবের জিজ্ঞাসা করিল, কতটি মাছ হইল আজান খুড়া? 4 কম না এ? ধনঞ্জয় মুখে একটা অবজ্ঞা সূচক শব্দ করিয়া বলিল, হ, 4 না 1000, 257 খান মাছ, 7টা পাউনিয়া 250 দাম দিছে। কুবের উঠিয়া বসিল, এটা কি কও খুড়া? কাইল যে 1 কেরে মাছ পড়ে নাই, কাইল না 227টা মাছ হয়েছিল? ধনঞ্জয় তৎক্ষণাৎ রাগ করিয়া বলিল, মিছা কইলাম নাকি রে কুবির? জিগাইস না, গণেশ আইলে জিগাইস। কুবের নরম হইয়া বলিল, জিজ্ঞানের কাম কি? তা কই নাই খুড়া, মিছা কওনের মানুষ তুমি না। মাছ নি কাল বেশি পড়ছিল, তাই ভাবলাম তোমারে বুঝি
চালানবাবু ঠকাইছে। ঘুমেও শান্তিতে কুবেরের চোখ দুটি বুঝিয়া আসিতে চায়, আর সেই নিমিলন পিপাসু ঢোকে রাগে দুঃখে আসিতে চায় জল। গরিবের মধ্যে সে গরিব, ছোটলোকের মধ্যে আরও বেশি ছোটলোক, এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে তাই পাথর মতো, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় 10টা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করিয়াছে। সে প্রতিবাদ করিতে পারিবে না। মনে মনে সকলেই যাহা জানে, মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই। গণেশকে ধনঞ্জয় চিরা কিনিতে পাঠাইয়াছিল, সে ফিরিয়া আসিলে নৌকা খুলিয়া দেওয়া হইল। এখন বৈঠা না ধরিলেও চলে। উজান স্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভাসিয়া চলিবে। গণেশ ও ধনঞ্জয় ঘুর মুখে দিয়া শুকনো চিরা চিবাইতে লাগিল। কুবের কিছু খাইল না, কেবল কয়েক আজলা নদীর জল পান করিল। নদীর বুক ঝরিয়া এখন ভাঙ্গা ঢেউগুলির মাথায় অসংখ্য সূর্য জ্বলিয়া উঠিতেছে। কাকছিলা, মাছরাঙ্গা প্রভৃতি পাখিগুলো ক্রমাগত জলে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে। অনেক দূরে অস্পষ্ট সংকেতের মতো একটি স্টিমারের ধোঁয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল ও নির্মল, মেঘের চিহ্নও নাই। গণেশ সহসা মমতা বোধ করিয়া বলে, না আইলে পারতি কবির আজ। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপা দেমু নাকি? কবির বলে, হ। গণেশ খানিকক্ষণ ভাবিয়া বলে, হাল দইরা যদি ভইবার পারস কবির, খুড়া আর আমি বৈঠা বাই তরাতরি পোষান যাব। পূব দিকে গ্রামের বাহিবে ঝেলেপাড়া, চারদিকে পাখা জায়গার অন্ত নাই, কিন্তু ঝেলেপাড়ার বাড়িগুলি গায়ে গায়ে গ্যাসাগা জমাট বাঁধিয়া আছে। প্রথমে দেখিলে মনে হয় এই যে বুঝি তাহাদের অনাবশ্যক সংকীর্ণতা। উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিল ব্যাপারটা বুঝিতে পারা যায়, স্থানের অভাব এ জগতে নাই। তবু মাথা গুজিবার ঠাই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে। তাহাকে ঠেলিয়া ঝেলে পাড়ার পরিসর ভারিতে পায় না। একটি কুরের আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুরে উঠিতে পায়। পুরুষেরাও করুন, এই প্রথা চলিয়া আসিতেছে। তারই ফলে জেলে পাড়াটি হইয়া উঠিয়াছে জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়। ঋতুচক্রে সময়ে পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া ওঠে চর। অর্ধ শতাব্দীর বিচ্ছিন্ন চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলে পাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিনই সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর ভদ্র মানুষগুলি তাহাদের দূরে ঠেলিয়া রাখে। ওদিকে প্রকৃতির কালবৈশাখী তাহাদের ধ্বংস করিতে চায়। বর্ষার জল ঘরে ঢুকে, শীতের আঘাত হারে গিয়া বাজে কনকন। আসে রোগ, আসে শোক, টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজন নিজেদের মধ্যে রেষারেষি কারাকারি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়, আর দেশি মদে। তালের রস গাজিয়া যে মদ হয়, ক্ষুধার অন্ন পচিয়া যে মদ হয়। ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের
উপজীবিকা, কেহ মাছ ধরে, কেহ মাঝিগিরি করে, কুবেরের মতো কেহ জাল পেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে। কুড়ো জলে লইয়া কেউ খালি দিন কাটায়, নৌকার যাহারা মাঝি যাত্রী লইয়া মাল বোঝাই দিয়া পদ্মার তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়। এ গায়ে মানুষকেও গায়ে পৌঁছাইয়া দেয়। এই জলের দেশ বর্ষাকালে চারিদিকে জলে ঝলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময়ে মানুষের বাড়িঘর আর উঁচু জমিগুলি ছাড়া সারাটা দেশ জলে ডুবিয়া থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানো সেবার রেহাই পায় না। পথঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এ পাড়া হইতে ওই পাড়ায় যাইতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পরে জল কমিয়া যায়। জলের ভিতর হইতে পথগুলি স্থানে স্থানে উঁকি দিতে আরম্ভ করে, কিন্তু আরও 1 মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহন এদেশে এরকমই নাই। মানুষের সম্বল নৌকা উঠিতে বসিতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন কমে সেই শীতের শেষে, ফাল্গুন চৈত্র মাসে। খালে তখন জল থাকে না। মাঠে জলের বদলে থাকে ফসল অথবা ফসল কাটা রিক্ততা। মানুষ মাঠের আলে আলে হাঁটিয়া গ্রাম হইতে গ্রামান্তরে যায়। নৌকা চলে যায়, পদ্মা তো কখনো শুকায় না। কবে এই নদীর সৃষ্টি হইয়াছে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুকে কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। জেলেপাড়া নদী হইতে বেশি দূরে নয়, তবু এইটুকু পথ চলিতেই কুবেরের কষ্ট হইতেছিল। নৌকায় সমস্ত পথটা আবল তাবল বকিয়া গণেশ এতক্ষণ চুপ করিয়াছে। ধনঞ্জয় নৌকা হইতে নামে নাই। পাশের গ্রামে কুটুম বাড়িতে তাহার কি প্রয়োজন ছিল, নৌকা লইয়া সে একাই সেখানে চলিয়া গিয়াছে। গণেশের বাড়িটাই পরে, আগে সে বাড়িতে ঢুকিল না। অসুস্থ কুবেরের সঙ্গে আগাইয়া চলিল। নকুল দাস ঘরের ধাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। কুবেরকে দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, ও কবির, শোন, শুইনা যা। গণেশ বলিল, কুবিরের জ্বরে বড় কাতর গো। নকুল বলিল, ঝড় নাকি? তবে যা, বাড়িতে যা, দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইয়া আছে। এমন কথা শুনিয়া ব্যাপারটা না জানিয়া যাওয়া চলে না। কুবের ঊর্ধ্ববিঘ্ন হইয়া বলিল, কিসের কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হইছে কবির। কুবের অবাক হইয়া বলিল, 9 মাস পইরা যে মাত্র কয়টা দিন গেছে নকুলদা, এটা হইল কি বা?